আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 2 নিয়ে। শিক্ষার্থীরা, এই পরিচ্ছেদের নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ, অর্থাৎ এই পরিচ্ছেদে আমরা ধ্বনি এবং বর্ণ সম্পর্কে জানতে পারব। তো শিক্ষার্থীরা, ধ্বনি এবং বর্ণ এ দুটি ভিন্ন শব্দ, ভিন্ন এর অর্থ, ভিন্ন এর কাজ। ধ্বনি এবং বর্ণ এক নয়। ধ্বনি হচ্ছে কতগুলো আওয়াজ, আমাদের মুখ থেকে বের হওয়া কতগুলো অর্থপূর্ণ আওয়াজ। আর বর্ণ হচ্ছে এটা লিখিত আকারে থাকে, যে ধ্বনিগুলো আমরা উচ্চারণ করে থাকি সেটা লিখে রাখার জন্য, বা আমরা বলতে পারি ধ্বনি লিখে রাখার মাধ্যম। তো বিস্তারিত আমরা জানতে পারবো এগুলো পড়লে। প্রথমেই ধ্বনি সম্পর্ক জেনে নিই। কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। কি বলা হয়েছে? কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে, যেমন আমি যদি বলি আমি, এই যে আমি কথাটা বললাম, এটা একটা শব্দ। এটাকে বিশ্লেষণ করলে পাবো কি? আ পাবো, আবার হ্রস্ব ইকার আছে, ম আছে। এই যে উপাদানগুলো, এই উপাদানগুলোকে পৃথকভাবে বা আলাদাভাবে ধ্বনি বলে। যেমন আ হচ্ছে একটা ধ্বনি, ম বলছি, ম হচ্ছে একটা ধ্বনি। ঠিক আছে, এগুলো হচ্ছে ধ্বনি। ধ্বনির সঙ্গে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না। ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি তৈরিতে যেসব বাক প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হলো ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। তাহলে ধ্বনি কিসের মাধ্যমে সৃষ্টি হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা নোট করে রাখবে। ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র কোনগুলো? বাকযন্ত্র হচ্ছে আমাদের মুখ গহ্বরের বা মুখ বিবরের যে অংশগুলোর মাধ্যমে বা যে অঙ্গগুলোর মাধ্যমে আমরা আওয়াজ করে থাকি। বাকযন্ত্র হচ্ছে ফুসফুস, এখানে আছে দেখো, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক। এই অঙ্গগুলো হচ্ছে বাকযন্ত্র, আর এগুলোর সাহায্যেই আমরা ধ্বনি উচ্চারণ করে থাকি বা ধ্বনি তৈরি করে থাকি। মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখে নানা ধরনের ধ্বনি সৃষ্টি হয়, তবে সব ধ্বনি সব ভাষা গ্রহণ করে না। তাহলে ফুসফুসের কাজ কি? ফুসফুসের কাজ হচ্ছে শ্বাস গ্রহণ এবং ত্যাগ করা, বা শ্বাস বা বাতাস গ্রহণ করা এবং ত্যাগ করা। তো বাতাস যখন ত্যাগ করে ফুসফুস বা বাইরে ছেড়ে দেয়, তখন এই বাতাস বাইরে আসার সময় আমাদের মুখে নানা ধরনের ধ্বনি সৃষ্টি করে বা আওয়াজ সৃষ্টি করে। এগুলোকেই ধ্বনি বলা হয়। তাহলে আমরা বলতে পারি ফুসফুস হচ্ছে আমাদের ধ্বনি সৃষ্টির উৎস। কারণ এই ফুসফুস বাইরে বাতাস বের করে দেওয়ার সময় বাতাস ধাক্কা লাগে আমাদের বাকযন্ত্রের সাহায্যে, তারপর ধ্বনি বা আওয়াজ সৃষ্টি হয়। অর্থাৎ এই আওয়াজটা বা ধ্বনিটা ফুসফুসের ওখান থেকেই শুরু হচ্ছে। তাই ফুসফুস হচ্ছে উৎস ধ্বনি সৃষ্টি করার। বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এই যে আমরা আওয়াজ করি বা ধ্বনি উচ্চারণ করে থাকি, সেগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনিগুলো দেখে নেই। যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। তাহলে স্বরধ্বনি কাকে বলে? আমরা যতগুলো আওয়াজ বা ধ্বনি সৃষ্টি করে থাকি তার সবগুলোই সৃষ্টি হওয়ার সময় মুখের কোথাও বাধা পায় না। কিছু কিছু ধ্বনি উচ্চারণের সময় মুখের কোথাও না কোথাও বাধা পায়, আর কিছু কিছু ধ্বনি সৃষ্টি হওয়ার সময় কোথাও বাধা পায় না। যেগুলো বাধা পায় না এবং অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। যেমন আমি যদি বলি অ, অ উচ্চারণ করার সময় কিন্তু মুখের কোথাও বাধা পায়নি, অ, আ, তাই এগুলো হচ্ছে স্বরধ্বনি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। এগুলো হচ্ছে অ, আ, ই, উ, এ, ও, এ। খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে এটা আসে যে মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর হবে 7টি। কি কি?
অ, আ, ই, উ, এ, ও, এ, 7টি। শিক্ষার্থীরা মৌলিক স্বরধ্বনি এগুলো, এটা অনেক সময় গুলিয়ে ফেলো। মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। যদি ধ্বনি থাকে তাহলে হবে 7টি, আর যদি থাকে স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ হচ্ছে 11টি। অ, আ, ই, উ ওগুলো হচ্ছে স্বরবর্ণ, আর স্বরধ্বনি হচ্ছে এই 7টি। এই যে এ আছে এখানে, এর লিখিত কোনো রূপ নেই, এটা শুধু উচ্চারণ করার সময় ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়া সম্পূর্ণরূপে উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় মুখের কোথাও বাধা পায় না, সেগুলো হচ্ছে স্বরধ্বনি। আর যেগুলো উচ্চারণ করার সময় মুখের কোথাও না কোথাও বাধা পায়, সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। যা স্বরধ্বনির সাহায্য ছাড়া সম্পূর্ণরূপে উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। আমরা স্বরধ্বনিতে জেনেছি যে স্বরধ্বনিগুলো অন্য ধ্বনির সাহায্য ছাড়াই নিজে সম্পূর্ণরূপে উচ্চারিত হতে পারে, কিন্তু ব্যঞ্জন ধ্বনিগুলো অন্য ধ্বনির সাহায্য ছাড়া সম্পূর্ণরূপে উচ্চারিত হতে পারে না। যেমন আমি যদি বলি ক, ক, এই ক বলতে কিন্তু কয়ের সাথে একটা অ আছে। ক উচ্চারণ করার সময় আমরা দেখি ক, কয়ের সাথে অ যুক্ত আছে। এই যে অ যুক্ত আছে, অ হচ্ছে একটা ধ্বনি, স্বরধ্বনি। এই অ কে ছাড়া কিন্তু ক উচ্চারিত হতে পারেনি, অর্থাৎ অন্য ধ্বনির সাহায্য এখানে লেগেছে, তাই এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। খ, গ, ঘ, প, স, এই প উচ্চারণ করলাম, প উচ্চারণ করতে কিন্তু প এর সাথে একটা অ যুক্ত আছে, অর্থাৎ অন্য ধ্বনি এখানে সাহায্য করছে। তারপর এই প স্পষ্টরূপে বা পূর্ণরূপে উচ্চারিত হতে পেরেছে। তাছাড়া প উচ্চারণ করতে আমরা আমাদের যে ওষ্ঠ আছে বা ঠোঁট আছে, এই ঠোঁটে ঠোঁটে একটা ঘর্ষণ সৃষ্টি হচ্ছে বা ধাক্কা লাগছে, তারপর প উচ্চারণ হচ্ছে। যেমন প, প বলতে আমাদের ঠোঁটে ঠোঁটে একটা সংঘর্ষ হচ্ছে, অর্থাৎ মুখের কোথাও না কোথাও বাধা পাচ্ছে, তাই এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এই ধ্বনিগুলোকে প্রকোষ্ঠভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনির আশ্রয় নিতে হয়। যেমন ক এর সাথে অ, ক, গ, প ইত্যাদি। দেখো, প্রতিটি ব্যঞ্জন বর্ণের সঙ্গেই স্বরধ্বনি বা অন্য কোনো ধ্বনি যুক্ত আছেই, অ, আ এগুলো যুক্ত থাকে। তো শিক্ষার্থীরা, আজকে আমি ধ্বনি আলোচনা করলাম, ভিডিও বড় হয়ে যায়, তাই বর্ণ আমি আজকে আলোচনা করব না, পরবর্তী ভিডিওতে আলোচনা করব। শিক্ষার্থীরা, পরবর্তী সেই ভিডিওটি যেন মিস না হয়, আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমরা ভিডিওটি পেয়ে যাও, তার জন্য আমাদের এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।